আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, জেইউ অ্যাডমিশন টেস্টের জন্য। লাস্ট আমি মনে হয় 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ভেক্টর নিয়ে। এতদিন সময় পাইনি, তাই আপলোড দিতে পারি নাই। এখন চেষ্টা করব, যেহেতু জেইউর অ্যাডমিশন টাইমটাও কাছাকাছি এসে পড়েছে, ফেব্রুয়ারিতে এক্সাম, তো চেষ্টা করব রেগুলার ক্লাস আপলোড দেওয়ার একটা একটা চ্যাপ্টার করে। আজকে তোমাদের আমি নিব হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটা আজকে করাবো। যেহেতু তোমরা জানো যে যেহেতু ফিজিক্সে কিন্তু 22 মার্ক থাকে। এখন এই 22 মার্কে তুমি দেখবে যে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলেই ম্যাথ আসে। এখন তুমি যদি ফুল ক্লাসটা করো না, দেখবা যে এই ক্লাসটা আসলে কতটুকু ইফেক্টিভ। কারণ তুমি যদি ফুল ক্লাসটা করে যে ওর কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও, যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে কী কী কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে, তাহলে তুমি দেখবা যে এই ক্লাসটা আসলেই খুবই এফেক্টিভ। তুমি যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটা করো, তাহলে আশা করি এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে যে কোনো কোশ্চেন আসুক তুমি ইনশাল্লাহ পারবা। এখন আসো শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা বল দিয়ে স্টার্ট করি। বল সম্পর্কে আমরা কি জানি? বল F=ma। যে কোনো বল বলুক কোশ্চেনে, যে বল বের করো বা যেই বলুক, আমরা ডিরেক্ট লিখবো F=ma। দেখো এফ এম কোনো চেঞ্জ হয় না, এগুলার ভেরিয়েশনের মান দেওয়া থাকে। একমাত্র এটা নিয়ে আমরা একটু সংশয় পড়ি। এখন এর ক্ষেত্রে নর্মালি F = কি জানি? b-u/t। এখন যদি আদিবেগ 0 থাকে তাহলে হবে b/t। আবার যদি টি সময় দেওয়া না থাকে, তোমার স্মরণ দেওয়া থাকে, তখন সূত্রটা হবে b² - u²/2s এ সমান b² - u²/2s। এখান থেকে আদিবেগ 0 থাকলে শুধু b²/2s। এখন যদি স্মরণ দেওয়া থাকে, সময় দুইটাই দেওয়া থাকে, তাহলে আমার সূত্রটা হয় 2s/t। 2s/t এখানে আদিবেগ কিন্তু 0 হবে। 2s/t-তে আদিবেগ যদি 0 থাকে 2s/t। এই হচ্ছে আমার এর ভেরিয়েশনগুলো হয় মান। এখান থেকে দাঁড়াও একটা অঙ্ক দেখাই যে জেইউতে আসছিল, ওটা আমি অঙ্কটা একটু লিখে নিই। এই যে ম্যাথটা হচ্ছে জেইউ 19-20-এ আসছে যে 60 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার/সেকেন্ড বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি জানি? বল F=ma জানি। আমার বল বের করতে বলছে, এম এর মান দেওয়া আছে 60, এখানে এর মান এর সমান আমরা জানি হচ্ছে ∂v/t, অর্থাৎ যে বেগ বৃদ্ধি যেহেতু দেওয়া আছে তাই ∂v/t। আমরা 60 ইন্টু ∂v এর মান কি দেওয়া আছে 10, আর টি হচ্ছে 1 মিনিট। 1 মিনিট সমান আমরা কি জানি? 60 সেকেন্ড। 60 ক্রস আনসার হিসেবে 10 নিউটন। ইজি। এখন আসি হচ্ছে বলের ঘাত নিয়ে। বলের ঘাত আমরা কি জানি? বলের ঘাত যে সমান বল ইন্টু বলের ক্রিয়াকাল, এই যে গুণফলটাকে বলের ঘাত বলে, অর্থাৎ বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাত সমান আবার ভরবেগের পরিবর্তন কিভাবে? এই যে F সমান আমরা লিখতে পারি কিন্তু ma ইন্টু টি, আবার m এর সমান আমরা জানি b-u/t ইন্টু টি। এই যে ক্রস সেকশনে কাট, তাহলে এখানে লিখতে পারি mv - এর এই যে mv0 আর কি, ইউ দিতে পারো বা b0। এখান থেকে দেখো যে বলের ঘাত সমান বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। আবার বলের ঘাত সমান আমার ভরবেগের পরিবর্তন। মনে রাখতে হবে ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, সো দিকটা একটু মনে রাখবা। এখানে দিক কিন্তু একটা বড় ইফেক্ট ফেলে। সো এটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। কেমন? আসো দেখাই। এখান থেকেও যেই 19-20 একটা ম্যাথ আসছে, দ্বারা আমি ম্যাথটা একটু লিখে নিই। এই যে ম্যাথটা হচ্ছে যে 19-20 আসছে 60 কেজি ভরের একটা বস্তু 0.2 মিটার/সেকেন্ড আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার/সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে। এই যে এটার দিকটা কিন্তু বিপরীত দিকে বলছি, কিন্তু ভরবেগের সময় দিকটা ম্যান্ডেটরি। সো বলছে বলের ঘাত কত। তো আমরা বলের ঘাত সমান আমরা কি জানি? ভরবেগের পরিবর্তন, যেহেতু ভর আর বেগ দেওয়া আছে, তাহলে mv - mv0। সো এখান থেকে আমরা এমটা কমন নিয়ে v-v0 দিতে পারি। এখন হচ্ছে আমি এটা মাইনাস ধরতে পারি বা এটা মাইনাস ধরতে পারি, যেহেতু একটা মাইনাস ধরতে হবে আর কি, মানে একটা বিপরীত। যদি এটা দিকে ধরি তার মানে এটা বিপরীত দিকে, আর এটা দিকে ধরলে এটা বিপরীত, তো আমরা এটা বিপরীত দিকে ধরি। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে আমার 60 ইন্টু
এই যে ভি সমান হচ্ছে 0.2, আর এই যে মাইনাস, আর এটার বেগের মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস হয়ে 0.1, তাহলে 0.2 0.1 যোগ করলে 0.3, তাহলে 0.3 দাঁড়াও এটা একটু এখানে দেখাই, এখানে দেখাই যে 60 ইন্টু এখানে এই যে 0.2 প্লাস 0.1 মিলে হয় 0.3। এখন 0.3 আমরা লিখতে পারি 3/10, এই যে 10 6 318, এই যে 18। আর বলের ঘাতের আমরা একক জানি যে বল আর বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে, তাহলে নিউটন সেকেন্ড, তাহলে নিউটনের ভাঙলে আমরা বাই হচ্ছে মিটার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে একটা সেকেন্ড, তাহলে আনসার শুধু আসে কেজি মিটার পার সেকেন্ড, সেকেন্ডে কাটা দিয়ে কেজি মিটার পার সেকেন্ড। এখন আসি লিফট সম্পর্কিত ম্যাথ। লিফট ধরো এটা হচ্ছে একটা লিফট, এই লিফটটা তোমার এ ত্বরণে নিচের দিকে নামতেছে, আর আমরা কি জানি অভিকর্ষ ত্বরণ অর্থাৎ আমাদের যে পৃথিবী সবসময় কি আমাদের নিচের দিকে আকর্ষণ করে, তার মানে জিটাও আমাদের সবসময় কি নিচের দিকে আকর্ষণ করে। লিফটের ক্ষেত্রে মনে রাখবা যে একই দিকে হলে মাইনাস আর বিপরীত দিকে হলে প্লাস, অর্থাৎ লিফটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, একই দিকে হলে মাইনাস আর বিপরীত দিকে হলে প্লাস, যেহেতু একই দিকে তার মানে হচ্ছে মাইনাস। এখানে আমরা ঊর্ধ্বমুখী বল বা ওজন বলতে পারি, তাহলে এক্ষেত্রে এফ এর মান এটা ঊর্ধ্বমুখী বল অথবা আমরা ওজন দিতে পারি ডাব্লিউ। এখানে আমরা কি জানি এমজি, নর্মালি আমরা কি জানি এমজি, কিন্তু লিফটের ক্ষেত্রে এম আর হচ্ছে যেহেতু একই দিকে তার মানে মাইনাস, এই যে জি মাইনাস এ, তার মানে লিফটের ক্ষেত্রে যদি এ ত্বরণের নিচের দিকে নামে তাহলে আমার যে ঊর্ধ্বমুখী বল বা ওজন হবে এম জি মাইনাস এ। আবার যদি লিফটটা এ ত্বরণে উপর দিকে উঠে, আর অভিকর্ষ ত্বরণ তো সবসময় আমার নিচের দিকে টানে, তো বিপরীত দিকে, তাহলে এক্ষেত্রে এফ হবে এম জি প্লাস এ, এখন ধরো একটা লিফটে তুমি উঠলা, এটা হচ্ছে ছিঁড়ে একদম মুক্ত হয়ে পড়া শুরু করলো, এই যে এই লিফটটা ছিঁড়ে একদম মুক্তভাবে পড়া শুরু করলো, তাহলে এটা তো কেবলমাত্র এখানে জিটাই কানেকশন হচ্ছে, এই জি টানছে আর এখানেও জি হচ্ছে কানেকশন হচ্ছে, কারণ এখানে আর কোনো ত্বরণ নাই, একদম মুক্তভাবে লিফট পড়া শুরু করলো। তাহলে এক্ষেত্রে এফ সমান হবে আমার এম এই যে জি মাইনাস জি, কারণ হচ্ছে এখানে লিফটটা ছিঁড়ে গেছে, তো এক্ষেত্রে আমার ফুল মানটা কি হয়ে যাবে 0, অর্থাৎ তখন একদম যে লিফটের মাঝখানে যে ব্যক্তিটা থাকবে সে একদম ওজনহীনতা অনুভব করবে, সে একদম ওজনহীনতা অনুভব করবে, সে একদম ওজনহীনতা অনুভব করবে। আসো এখান থেকেও একটা ম্যাথ দেখি, এই যে দেখো যাই হোক 15-16তে ম্যাথটা আসছে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠন্ত একটি লিফটে একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল 1180 নিউটন হলে লোকটির ভর কত হবে। তাহলে আমরা কি জানি এফ ইকুয়ালস টু এমজি। এখানে কিন্তু বলছে যে উপরে উঠন্ত একটা লিফট, তাহলে উপরে যদি লিফট ওঠে আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমার নিচের দিকে ক্রিয়া করে, তাহলে কি বিপরীত দিকে হলে প্লাস, আমরা কি জানি বিপরীত দিকে হলে প্লাস, তাহলে এফ ইকুয়ালস টু এম জি প্লাস এ। আমার বলছে কিন্তু ভর কত, এম এর মানটা আমার বের করতে বলছে, তাহলে আমরা এফ বাই জি প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে এম। এখানে এফ এর মান দেওয়া আছে এই যে 1180 বাই হচ্ছে জি এর মান আমরা জানি 9.8 প্লাস এর মান কি দেওয়া আছে 2, তাহলে 2। এক্ষেত্রে আমি কয়েকটা ডেরিভেশন মান দিই, এগুলো মুখস্থ রাখলে ভালো। যেমন আমরা কি জানি জি সমান হচ্ছে 9.8, তো 2g কত হবে, 2g হবে এই যে 2g হবে 19.6, 3g হবে 29.4, আমি রিলেশনটা একটু দেখাচ্ছি, 4g হবে 39.2 আর 5g হবে 49.0 দিতে পারি। এখন দেখো যে জি সমান কিন্তু 9.8 আর 2g বলতে এখানে আমরা 20 ধরে নিই, তাহলে 20 মানে হচ্ছে নিচে 20-এর নিচে হবে 19.6,
আবার 3G 30-এর নিচে হবে 29.4, 4G 40-এর নিচে হবে 39.9। একটা কিন্তু সম্পর্ক আছে যে 2 করে কমছে, যে 9 মানে 8 পরে 6 পরে 4 পরে 2, পরে কিন্তু একদম 0। এই মানগুলো তুমি মুখস্থ রাখলে তোমার ম্যাথ করা ইজি হবে ক্যালকুলেশনে। আর হচ্ছে G/2 এর মান হচ্ছে আমার 4.9। দেখো এখন এটা সলভ করলে আমার 1180, এটাকে যদি 9.8 + 2 সমান কত আসে? 9 10 11 11.8। এখন দেখো এটাকে কিন্তু 11.8 বানানোর একটা স্কোপ আছে, স্কোপ থাকলে আমি করব যাতে কাটাকাটি হয়ে যায়। এখন এই যে দেখো এটাকে 11.8 করলাম, আর সাথে 0 আছে, এটা 0 আছে, ইন্টু কত হবে? দেখো দশমিক যত, এই যে দশমিক কিন্তু কোন দিক দিয়ে আসছিল, মানে পিছন দিয়ে আসছিল। এখন দশমিক যত আগাবা 10-এর উপর প্লাস হয়ে পাওয়ার তত হবে। এই যে দশমিক আমি 2 ঘর আগাইছি, তো পাওয়ার হবে 2 বাই হচ্ছে 1.8। এই যে এটা কাট, তাহলে 10-এর উপর পাওয়ার কত? 2, তার মানে 2টা শূন্য, 2টা শূন্য। তো আনসার হচ্ছে 100 কেজি। আনসার হচ্ছে 100 কেজি। এখন আসি স্থিতি ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। এই যে স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল হচ্ছে এস সমান হচ্ছে মিউ এস ইন্টু আর। এখানে আর হচ্ছে আমার এমজি। এখানে এই যে মিউ এসটা হচ্ছে আমার এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এখানে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটা কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আবার মনে রাখবো যে শুধু মিউ এস সমান কিন্তু আবার যে শুধু থিটা দেওয়া থাকলে মিউ এস সমান হচ্ছে আবার ট্যান থিটা। এটা দিয়েও ম্যাথ আসে, মিউ এস সমান ট্যান থিটা। সরি, দেখা যাচ্ছিল না মনে হয়। এই যে স্থিতি ঘর্ষণ বল এফ এস সমান হচ্ছে মিউ এস ইন্টু আর হচ্ছে আমার এমজি, আর মিউ এস হচ্ছে আমার এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান আবার ট্যান থিটা। এখানে শুধু কোণ দেওয়া থাকলে তোমার বলতে পারে যে একটা কোণ দেওয়া আছে, তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত, তাহলে ট্যান থিটা দিয়ে জাস্ট ইজিলি করে ফেলবা। এখন গতীয় ঘর্ষণ বল, এই যে গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বলে এই যে এফ কে সমান হচ্ছে এই যে এখন হবে মিউকে ইন্টু আর। এখানে মিউকেটা হচ্ছে আমার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এটা যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এখান থেকে একটা সম্পর্ক আছে যে অলওয়েজ কিন্তু তোমার অলওয়েজ হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ বলটা বেশি হয়, নাহলে তো গাড়ি ব্রেক করতে পারবে না। এই যে ব্রেক করলে কিন্তু থামবে না যদি গতীয় ঘর্ষণ বলটা বেশি থাকবো। অলওয়েজ কি স্থিতি ঘর্ষণ বলটা বেশি, গতীয় ঘর্ষণ বলটা কম। যেহেতু এই সম্পর্কে বলা যায়, তার মানে আমি বলতে পারি যে মিউ এস বেশি, মিউকে কম, বলাই যায়। এখন একটা অঙ্ক করাই। এই যে ঘর্ষণ বল থাকলে কিরকম টাইপের ম্যাথ আসতে পারে। এই যে 19-20 একটা ম্যাথ আসছে যে একটি বস্তুকে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে 50 নিউটন বল প্রয়োগ করতে হয়। পথের ঘর্ষণ বল দেওয়া আছে 10 নিউটন হলে বস্তুটার ভর কত? আমি বলছি যে যদি ত্বরণ দেওয়া থাকে এবং বল দেওয়া থাকলে আমরা অলওয়েজ জানি যে এফ সমান হচ্ছে আমরা জানি এফ সমান এম এ। তাহলে আমার যেহেতু এখানে ঘর্ষণ বল দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু ঘর্ষণ বলটা কার্যকর না। আমার মোট বল হচ্ছে কতটুকু বল হচ্ছে আমার কাজ হয়েছে, এই হচ্ছে এফ নেট। তাহলে এফ নেট সমান হচ্ছে আমার এম এ, তাহলে এফ নেট থেকে আমি ঘর্ষণ বলটা বিয়োগ করতে পারি, অর্থাৎ এফ নেটের মধ্যে থাকবে হচ্ছে মোট বল মাইনাসের হচ্ছে ঘর্ষণ বল। এই যে ঘর্ষণ বল সমান হচ্ছে এম এ, কারণ ঘর্ষণ বলটা বাদ যাবে। আমার মোট কতটুকু বল হচ্ছে আমার কার্যকর হয়েছে, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। তো এখানে এফ সমান মাইনাসের এফ কে, তো এখানে আমরা ঘর্ষণ বলটা বাদ দিব। এখানে আমার বলছে বর বের করতে, তাহলে এফ মাইনাসের এফ কে বাই হচ্ছে এ, আমার তো এম বের করতে হবে। তো দেখো এফ এর মান দেওয়া আছে কিন্তু 50 নিউটন, মাইনাসের এফ কে এর মানও দেওয়া আছে 10 নিউটন, বাই আমার ত্বরণ দেওয়া আছে 10, তো ইজিলি যে 40/10 আসে কত? আসে হচ্ছে 4। তো আমার বস্তুটার ভর হচ্ছে আমার
4 কেজি। বস্তুটার ভর কত? বস্তুটার ভর হচ্ছে আমার 4 কেজি। এখন আসি রকেট নিয়ে। রকেটের ক্ষেত্রে এই যে ঊর্ধ্বমুখী ধাক্কা, রকেটের ক্ষেত্রে ত্বরণ কী হয়, এবং যেমন রকেটের ক্ষেত্রে যদি মহাশূন্যে একটা রকেট তুমি আপটেক করাইছো, তো মহাশূন্যে রকেটের যে ধাক্কা, রকেটের ধাক্কা এটা হচ্ছে মহাশূন্যের ক্ষেত্রে, মহাশূন্যে রকেটের ধাক্কা বল F ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এখানে ডেল এম বাই ডেল টি হচ্ছে জ্বালানি পরিমাপের হার। এই যে জ্বালানি পরিমাপের হার, জ্বালানি এই যে প্লেন কিন্তু যে টেক অফ করে বা উড়ে আকাশে, তখন কিন্তু এর ভরবেগের নিত্যতার সূত্রটা মেনে চলে, বাইরে কিন্তু ধোঁয়া বের হয় আর এটা সামনে আগায়। তো এই ক্ষেত্রে জ্বালানি নির্গমনের হারটা হচ্ছে আমার এখানে ডেল এম বাই ডেল টি। আর তখন ত্বরণ হবে, ত্বরণ এ সমান 1/m। এই এমটা হচ্ছে রকেটের ভর, রকেটের ভর না, এখানে এমটা হচ্ছে পৃথিবীর ভর এই ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এই হচ্ছে মহাশূন্যে। এখন আসি পৃথিবীতে, মানে উড্ডয়নের জাস্ট 5 মিনিটের মধ্যে এই যে পৃথিবীতে যখন থাকে, তখন ঊর্ধ্বমুখী যে ধাক্কা বল F সমান হবে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাসের হচ্ছে mg, অর্থাৎ তখন ওজনটাও থাকবে। আর মহাশূন্যে তো তখন অভিকর্ষ ত্বরণটা তখন কাজ করবে না, আর তখন ত্বরণ হবে A সমান 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাসের জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা এখানে কাজ করবে। আর এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার ডেল এম বাই ডেল টি। জাস্ট সূত্রটা মনে রাখো, এখান থেকে ম্যাথ আসলে এই সূত্র দিয়ে করে ফেলতে পারবা ইজি, কিন্তু বিগত সালে এখান থেকে কোনো ম্যাথ আসে নাই। জাস্ট কেইউতে মনে হয় একটা থিওরি টাইপ একটা ম্যাথ কোশ্চেন আসছিল যে মহাশূন্যে রকেটের গতি একটা কিসে, এটা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র মেনে চলে। এখন আসি হচ্ছে জড়তার ভ্রামক অ্যান্ড টর্ক। জড়তার ভ্রামক এবং টর্ক জড়তার ভ্রামক অ্যান্ড টর্ক। আমরা জড়তার ভ্রামক জানি যে আই সমান mr স্কোয়ার অথবা mk স্কোয়ার। এখানে কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, এই যে একটা দণ্ড, তো জড়তার ভ্রামক মানে হচ্ছে কর্ণিক ঘুরবে এরকম, ধরো আর দূরত্বে বা আর ডিস্টেন্সে একটা বস্তু ঘুরতেছে এরকম, এরই হচ্ছে জড়তার ভ্রামক। তো দণ্ডের ভর থাকবে m আর যে দূরত্বটা এটাই, তাই জড়তার ভ্রামক আই সমান হচ্ছে আমার mr স্কোয়ার বা mk স্কোয়ার। কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এটা একটা জিনিস মাথায় রাখবা যে রৈখিক ক্ষেত্রে ভরের যে ভূমিকা, কর্ণিক ক্ষেত্রে এই জড়তার ভ্রামকের সেম ভূমিকা। রৈখিক ক্ষেত্রে ভরের যে ভূমিকা, কর্ণিক ক্ষেত্রে জড়তার ভ্রামকের ভূমিকাও কি তাই। এখন এই জড়তার ভ্রামকের দুইটা উপপাদ্য আছে। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যটা কি? লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে IZ সমান IX প্লাস IY। এখানে IZ এর পরিবর্তে এখানে থাকতে পারে IX, তাহলে IX সমান হবে IY প্লাস IZ, অথবা এখানে থাকতে পারে IY, তাই IY সমান হবে IX প্লাস IZ, মানে যেটাই থাকে লম্ব অক্ষ উপপাদ্য এরকম হবে। মানে বাকি দুইটা প্লাস হলে একটা এ সমানের এই পাশে থাকবে। আর সেকেন্ড হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে এই যে জড়তার ভ্রামক আই সমান হবে IG প্লাস mr স্কোয়ার। এখানে আইজিটা কি? আইজি হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে আমার এই আইজি, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই আইজি, এই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখন আসি জড়তার ভ্রামকের কিন্তু বিভিন্ন মান হয়, যেমন ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক কি, নীলের সিলিন্ডারের ক্ষেত্রে একটা সরল দণ্ডের মাঝ বরাবর গেলে জড়তার ভ্রামক কি, বা পাশ দিয়ে গেলে জড়তার ভ্রামক কি। এখন আসি যে একটা সরল দণ্ড, ধরো এই যে এটা একটা সরল দণ্ড, এই সরল দণ্ডের তোমার এই ঘূর্ণন অক্ষটা হচ্ছে এই কোণা বরাবর, এখন এটা হচ্ছে ঘুরবে, তাহলে এক্ষেত্রে জড়তার ভ্রামকটা কি? এক্ষেত্রে জড়তার ভ্রামক আই সমান হবে ml স্কোয়ার বাই 3। এল হচ্ছে এই যে এর লেন্থ,
এর লেন্থটা হচ্ছে আমার এল এর মান। তো এক্ষেত্রে জড়তার ভ্রামক আই সমান সমান এম এল স্কোয়ার বাই 3। আর যদি এই সরল দণ্ডের মাঝ বরাবর দিয়ে যায়, গুণনক্ষটা এই মাঝ বরাবর থাকে, তখন আমার জড়তার ভ্রামক আই সমান সমান হবে 1/12 এম এল স্কোয়ার বা এম এল স্কোয়ার বাই 12 লিখতে পারো, এম এল স্কোয়ার বাই 12। এখন আসে একটা ফাঁপা সিলিন্ডার। এটা হচ্ছে একটা সিলিন্ডার। সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার ধরো, এটা কি ফাঁপা মানে খালি। তাহলে গুণনক্ষটা যদি বরাবর থাকে, বরাবর গুণনক্ষ থাকে, তাহলে এটার জড়তার ভ্রামক আই সমান সমান হবে এম আর স্কোয়ার। এখন যদি এটা ফাঁপা না হয়ে এটা তোমার নিরেট হয়, এটা ফাঁপা না হয়ে ধরো এটা নিরেট, অর্থাৎ পূর্ণ নিরেট আছে, তাহলে নিরেটের ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক হয় আই সমান এম আর স্কোয়ার বাই 2। এই যে শুধু এম আর স্কোয়ার, এটা হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। ফাঁপা গোলক। এখন আসি একটা গোলকের ক্ষেত্রে, ধরো এই গোলকটা হচ্ছে ফাঁপা, তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক আই সমান সমান হচ্ছে 2/3 এম আর স্কোয়ার। ফাঁপা না হয়ে এখন যদি নিরেট গোলক হয়, নিরেট গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক আই সমান সমান হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, 2/5 এম আর স্কোয়ার। আপাতত এইগুলা থেকেই জড়তার ভ্রামক দিবে। আরেকটা হচ্ছে আয়তাকার পাত। হ্যাঁ, একটা আয়তাকার পাত যদি থাকে, এটা একটা আয়তাকার পাত, এই যে এই দণ্ড থেকে একটু বড় হবে আয়তাকার পাত। এই আয়তাকার পাতের ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামকটা হবে, যদি এই মাঝ বরাবর থাকে গুণনক্ষটা, তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক আই সমান সমান হচ্ছে 1/12 এম আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা কি, এ স্কোয়ার এবং বি স্কোয়ারটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এ, আর এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার বি। এই হচ্ছে আমার আয়তাকার পাতের জড়তার ভ্রামক। এখন আসি টর্ক নিয়ে। টর্ক আর অর্থাৎ রৈখিক ক্ষেত্রে বলের যে ভূমিকা আর গুণন ক্ষেত্রে টর্কের সেম ভূমিকা। তাহলে টর্ক সমান সমান হচ্ছে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তাহলে টর্ক এটা হচ্ছে এই যে রৈখিক ক্ষেত্রে এফ, আর এটা হচ্ছে আর, যেখানে স্মরণ দেওয়া থাকতে পারে, স্মরণ থাকবে আর কি। টর্ক টাও সমান সমান আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্রসের ক্ষেত্রে জানি আর এফ সাইন থিটা। তো এই ক্ষেত্রে টর্কের সাথে এই যে কৌণিক জড়তার ভ্রামকের একটা সম্পর্ক আছে, টর্কের সাথে এই জড়তার ভ্রামকের একটা সম্পর্ক হচ্ছে টর্ক টাও সমান সমান হচ্ছে আমার আই আলফা। এখানে আলফাটা কি, আলফা হচ্ছে ত্বরণ। এই যে রৈখিক ক্ষেত্রে ত্বরণ এ ধরি, আর কৌণিক ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে আমার আলফা। তাহলে এই যে টর্ক টাও সমান সমান আর ভেক্টর ক্রস ভেক্টর, আবার টাও সমান সমান আই আলফা। দেখো যে 18-19 একটা ম্যাথ আসছে যে একটি চাকার ভর দেওয়া আছে 5 কেজি অ্যান্ড চক্রগতির ব্যাসার্ধ, আমি শর্টলি লিখে ফেলছি, এবং চক্রগতির ব্যাসার্ধ কে সমান দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে বলছে আমার জড়তার ভ্রামক কত। তাহলে এক্ষেত্রে যে সেন্টিমিটার দিয়ে আমরা মিটারে নেই, কীভাবে 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করলে আমার মিটার আসে। তাহলে মিটার আসছে কিন্তু যে 4×25 100, তাহলে 1/4 এটা হচ্ছে আমার মিটার। তাহলে আমরা কি জানি, জড়তার ভ্রামক আই সমান সমান আমরা কি জানি এম কে স্কোয়ার। তাহলে এম এর মান দেওয়া আছে 5 আর কে এর মান হচ্ছে 1/4, তার উপর হোল স্কোয়ার। তাহলে 5 × 1/4 তাছাড়া কি আসে 16। তাহলে 5/16 এই হচ্ছে আমার 5/16। এখন দেখো 16 কি 5-এর মধ্যে যায় না, তাহলে একটা পয়েন্ট দিয়া এখানে একটা 0 দিতে পারি। 0 দিলে 16 50-এর মধ্যে কয়বার যায়, যে 3 16 কিন্তু 48, 3 16 48, 3 16 48, আর থাকে 2-এর মধ্যে যায় না। তাহলে এই পয়েন্টের জন্য একটা 0, তাহলে 16 তাহলে একবার যায়। 16 একবার গেলে আর থাকে 4, তাহলে 4-এর মধ্যেও যায় না, এই যে পয়েন্টের জন্য একটা 0 দিলে এখন দেখো 16 দুগুণে 32, 3 16 48 যায়, তাহলে 3 16 দুগুণে 32, তাহলে 32 গেলে আপাতত এই ঘর অবধি গেলেই মান পেয়ে যাবা, আর যাওয়া লাগবে না। এই যে 0.312 দেবা, কোশ্চেনে অ্যান্সার দেওয়া থাকবে যে এরকম 0.312 থাকবে, তাহলে এটা জাস্ট অ্যান্সার করে দিবা। তাহলে কেজি মিটার স্কোয়ার। এই হচ্ছে আমার জড়তার ভ্রামক থেকে ম্যাথ। এখন আসি হচ্ছে কৌণিক ভরবেগ আর গতিশক্তি নিয়ে। কৌণিক ভরবেগ এবং গতিশক্তি নিয়ে। কৌণিক ভরবেগ এবং গতিশক্তি নিয়ে আমরা কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করি। এল সমান, এসব পড়ে আসছো, এল সমান সমান হচ্ছে আর ভেক্টর ক্রস পি ভেক্টর,
এখানে পি হচ্ছে আমার রৈখিক বেগ। তাহলে যে কোনো কর্ণিকের সাথে রৈখিকের সম্পর্ক করতে গেলেই আমি ব্যাসার্ধ ভেক্টর আর দিয়ে জাস্ট ক্রস করে দেবো, তাহলে আমার কর্ণিকটার মান পেয়ে যায়। তাহলে কর্ণিক ভেক্টর এল সমান সমান হচ্ছে আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এক্ষেত্রে আমরা লিখতে পারি আর পি সাইন থিটা। এখানে আমরা পি সমান কি জানি এমবি, তাহলে আর এমবি সাইন থেটা, আর এমবি সাইন থেটা। এখান থেকে আরেকটা জড়তার ভ্রামকের সাথে এই কর্ণিক ভরবেগের একটা সম্পর্ক আছে। তাহলে এল ইকুয়ালস টু আরেকটা হচ্ছে আই ওমেগা। এল ইকুয়ালস টু কি আই ওমেগা। এল ইকুয়ালস টু আই ওমেগা। ওমেগা হচ্ছে আমার কর্ণিক বেগ, ওমেগা হচ্ছে আমার কর্ণিক বেগ। সো বলছি যেহেতু কর্ণিক থেকে রৈখিকের সাথে কর্ণিকের যে সম্পর্ক থাকলে ব্যাসার্ধ আর দিয়ে জাস্ট গুণ করে দেবো। তাহলে কর্ণিকের সাথে এই ওমেগার সম্পর্ক হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা আর। ভি ইকুয়ালস টু কি ওমেগা আর ওমেগার নর্মালি মান আমরা জানি ওমেগার সমান সমান হচ্ছে 2 টি, আর হচ্ছে গুণন সংখ্যা দেওয়া থাকলে জাস্ট এন দিয়ে গুণ করবো। তাহলে ওমেগার সমান সমান 2 টি, আমরা এটা জানি ওমেগার সমান সমান কি 2 টি। এখন হচ্ছে কর্ণিক গতিশক্তি। কর্ণিক গতিশক্তি কর্ণিক গতিশক্তি থেকে আমরা ই কে সমান সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। এই হচ্ছে কর্ণিক গতিশক্তি। ই কে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে আমার কর্ণিক বেগ। ওমেগা কি কর্ণিক বেগ। আবার এই ক্ষেত্রে আরেকটা সূত্র আমরা জানি যে ই কে সমান সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m। পি স্কোয়ার বাই 2m এটাও একটা কর্ণিক গতিশক্তি। ই কে সমান সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m। ই কে সমান কি পি স্কোয়ার বাই 2m। দ্বারা একটা অঙ্ক দেখাই যে এই যে ম্যাথটা, এটা নর্মাল সূত্র যে 200 গ্রাম ভরের একটা বস্তুর বেগ দেওয়া আছে ভেক্টর হলে গতিশক্তি কত। আমরা নর্মালি গতিশক্তি ইকুয়েশন হাফ এম বি স্কোয়ার জানি, যেহেতু এম বি দেওয়া আছে হাফ এম বি স্কোয়ার জানি, তো হাফ এম হচ্ছে গ্রামে দেওয়া আছে, গ্রাম থেকে কেজি নিতে হবে। আমরা জানি ছোট থেকে বড় নিলে ভাগ দিতে হবে, এখানে 1000 দিয়ে ভাগ দিয়ে আর ভেক্টরের কীভাবে মান বের করতে হয় দেখাইছিলাম। তাহলে মান দিয়ে জাস্ট এই ম্যাথটা করে ফেলেই শেষ, সলভ। এখন আসি হচ্ছে ব্যাংকিং কোণ নিয়ে। ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ। এক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে আমরা জানি যে রাস্তার ক্ষেত্রে যে বাঁক নেয়, যে রাস্তার শেপটা এমন হলে যে গাড়ি, একটা গাড়ি কীভাবে বাঁক নিবে, এই যে এখানে কী কোণ উৎপন্ন করবে, এই হচ্ছে আমার রাস্তার ব্যাংকিং কোণটা। তাহলে নর্মালি হচ্ছে যানবাহনের ক্ষেত্রে কোন কোণে যাবে, মানে কত ব্যাগে যাবে এটাও থাকতে পারে, বা কোন অ্যাঙ্গেলে যাবে, মানে নিরাপদে যদি নিরাপদে একটা যানবাহন পৌঁছাতে চায় তাহলে কোন কোণে যানবাহনটা যেতে হবে। এই ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে ট্যান থিটা সমান বি স্কোয়ার বাই আর জি। আর হচ্ছে রাস্তার ক্ষেত্রে রাস্তার ব্যাংকিং কোণ, আর হচ্ছে রাস্তার ক্ষেত্রে সাইন থিটা সমান সমান হচ্ছে আমার এইচ বাই এক্স। এখানে এইচ কোণটা, এক্স কোণটা, এখানে এইচ কোণটা আর এক্স কোণটা। ধরো এটা হচ্ছে আনুভূমিক, মানে একটা আনুভূমিক রাস্তা, একটা গাড়ি বেগে যাচ্ছে উপর দিয়ে, একটা যানবাহন এই বেগে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একটা ত্রিভুজ আঁকতে পারি। ত্রিভুজ আঁকলে এই যে এই হাইটটা, এটা হচ্ছে আমার এইচ এর মান, এই যে এইচ এর মান, আর এটা হচ্ছে আমার এক্স এর মান, এই যে এটা হচ্ছে আমার এক্স এর মান, এই ল্যাম্পটা হচ্ছে আমার এক্স এর মান। তাহলে রাস্তার ক্ষেত্রে সাইন থিটার সমান সমান এইচ বাই এক্স, আর যানবাহনের ক্ষেত্রে ট্যান থিটার সমান সমান বি স্কোয়ার বাই আর জি। এখান থেকে ব্যাগও বলতে পারি। তাহলে ব্যাগ বললে এখান থেকে ট্যান থিটা আর জি রুট হবে বি সমান, এখান থেকে বি সমান আমরা আসি যদি, এখান থেকে ভি সমান হবে রুট ওভার ট্যান থিটা আর জি, রুট ওভার ট্যান থিটা আর জি। এখন লাস্ট একটা টপিক হচ্ছে আমার সংঘর্ষ। দুইটা গাড়ি সংঘর্ষ হলে কি হয়, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আছে, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ আছে। মনে রাখবা যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণশীল থাকে, তদ্রূপ আমার গতিশক্তিও সংরক্ষণশীল থাকে। অর্থাৎ স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক উভয় ধরনের সংঘর্ষের ক্ষেত্রেই ভরবেগ সংরক্ষণশীল থাকে, কিন্তু শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমার গতিশক্তিটাও কি থাকে, সংরক্ষণশীল থাকে। এক্ষেত্রে দুইটা গাড়ি ধরো সংঘর্ষ করলো, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অনুসারে সংঘর্ষের পূর্বে এবং পরে বস্তুর ভরবেগ কী থাকবে, সমান থাকবে। তাহলে এক্ষেত্রে m1u1
প্লাস M2U2 সমান সমান হচ্ছে M1V1 প্লাস M2V2। এই যে 1 1 যেগুলো, এটা হচ্ছে ফার্স্ট গাড়ির ক্ষেত্রে, এটা হচ্ছে সেকেন্ড গাড়ির ক্ষেত্রে। এই ক্ষেত্রে হচ্ছে আমার উভয় পাশে বস্তুর ভরবেগ সংরক্ষণশীল থাকে। এখন যদি দুইটা গাড়ি একসাথে সংঘর্ষ হওয়ার পরে গাড়িদ্বয় একসাথে একত্রে চলতে থাকলো, এই ক্ষেত্রে আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে হবে M1U1, কারণ হচ্ছে সংঘর্ষের পূর্বে কিন্তু তারা আলাদা ছিল, প্লাস M2U2। এখন সংঘর্ষের পরে কিন্তু তারা মিলিত অবস্থায় গেল, তাদের হচ্ছে একটা মিলিত বেগ থাকবে। তাহলে এক্ষেত্রে মিলিত বেগ থাকলে আমি হচ্ছে এই যে M1V থাকবে, কারণ ফার্স্টের গাড়ির বেগও সেম, সেকেন্ড গাড়ির বেগও সেম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে M1U1 প্লাস M2U2 সমান হচ্ছে একটা ভি নিয়ে M1 প্লাস M2। এই যে ভি, এই বিটা হচ্ছে আমার মিলিত বেগ। তোমার কোশ্চেনে বলে দিতে পারে যে সংঘর্ষের পর গাড়ি দুটো একসাথে চলতে শুরু করলো, তখন মিলিত বেগটা কত, তখন মিলিত বেগ বিটা আমরা বের করবো। জাস্ট M1U1 ওই পাশে এনে মিলিত বেগটা বের করে দেবো। যেমন এখান থেকে ম্যাথ দেখি যে 21-22 একটা ম্যাথ আসছে, যে দেখো যে 21-22 ম্যাথটা কি, যে 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময়, অর্থাৎ বিপরীত দিক থেকে আসছে, এই গাড়িটা এই দিক দিয়ে আসছে, এই গাড়িটা এই দিক, যেহেতু বিপরীত দিকে আসছে তার মানে একটা বেগ হবে আমার মাইনাস, বোঝাই যাচ্ছে। বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল, ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে। এখানে হচ্ছে আমার মিলিত বেগটা চাইছে এবং আমার বলছে কিন্তু পরস্পর বিপরীত দিক থেকে আসছে। তো ভরবেগ আমরা জানি ভেক্টর রাশি, আমি ফার্স্টে বলছি, তো এক্ষেত্রে আমার দিকটা ম্যান্ডেটরি। সো এক্ষেত্রে আমরা লিখবো যে M1U1, এই যে বিপরীত দিক থেকে আসছে, আমরা সেকেন্ড গাড়িটা ধরি বিপরীত দিক থেকে, তাহলে মাইনাসের দিছি, এর জন্য M2U2 সমান হচ্ছে যেহেতু মিলিত বেগ ভি M1 প্লাস M2। সো এক্ষেত্রে আমরা ভিটা বের করব, এই যে M1U1 মাইনাসের M2U2 বাই হচ্ছে M1 প্লাস M2। এক্ষেত্রে M1 এর মান কত 40, U1 এর মান কত, এই যে U1 এর মান দেওয়া আছে কত 10, মাইনাস M2 এর মান দেওয়া আছে 60 ইন্টু U2 এর মান দেওয়া আছে 5 বাই হচ্ছে M1 প্লাস M2, 60 প্লাস 40, 40 প্লাস 60 এরকম। তো এখানে মান আসে হচ্ছে আমার 400 মাইনাস হচ্ছে 35 300 বাই হচ্ছে 100, এই যে 100 বাই হচ্ছে 100। তাহলে মিলিত বেগের মান হচ্ছে আমার 1, মিলিত বেগের মান কত 1 পার, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমার মিলিত বেগ। এই যে সংঘর্ষ থেকে কিন্তু JU-তে ম্যাথ আসে, যে JU-তে 21-22 ম্যাথ আসছে, JU 17-18তেও ম্যাথ আসছে। তো সংঘর্ষ এই যে পড়ালাম, এই সংঘর্ষটা একটু ভালো করে দেখো, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি। এখন আসি যে থিওরিটিক্যাল টাইপসের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা কিন্তু মৌলিক বল জানি, মৌলিক বল কয়টা, 4টা, মৌলিক বল 4টি। এক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমি মহাকর্ষ বল, আর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আমরা কি জানি, মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। এক্ষেত্রে মহাকর্ষ বলের সৃষ্টি কণার কারণে, গ্রাভিটন কণার কারণে মহাকর্ষ বলের সৃষ্টি হয়, গ্রাভিটন কণার কারণে মহাকর্ষ বলের সৃষ্টি হয়, এবং মহাকর্ষ বলের যে পাল্লা কিন্তু অসীম, মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। এখন হচ্ছে তড়িৎচুম্বকীয় বল সৃষ্টি হচ্ছে ফুটন কণার কারণে, আর তড়িৎচুম্বকীয় বলের পাল্লাও অসীম। এখন সবল নিউক্লিয় বলের সৃষ্টি হচ্ছে মেসন কণার কারণে, এবং সবল নিউক্লিয় বলের পাল্লা এটা একটু আসে, কিন্তু সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻50 মিটার। আর দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হচ্ছে বুসন কণার কারণে, আর দুর্বল নিউক্লিয় বলের যে পাল্লা হচ্ছে 10⁻16 মিটার। এখন আসি এই যে পাল্লা গেল, আর হচ্ছে কোন কণার কারণে সৃষ্টি হয়। এখন আসি হচ্ছে আপেক্ষিক তীব্রতার ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে মধুতাসের ক্ষেত্রে হচ্ছে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, আর হচ্ছে সবল নিউক্লিয় বল, মধুতাস। এক্ষেত্রে আমি হচ্ছে
মহাকর্ষ বলের যে আপেক্ষিক তীব্রতা হচ্ছে 1, আর হচ্ছে 10⁻30, 10⁻39, 10⁻41। মধুতাস, এই যে মহাকর্ষ বলের আপেক্ষিক তীব্রতা 1, দুর্বলের 10⁻30, 10⁻39, 10⁻41, এই হচ্ছে আপেক্ষিক তীব্রতা। আবার আসে হচ্ছে একটা বন্দুক বা ট্রিগার, এই যে বন্দুকের ক্ষেত্রে MB প্লাস এই হচ্ছে গুলি, MB সমান হচ্ছে 0। এটা হচ্ছে বন্দুক, এটা হচ্ছে কি গুলি, ছোটোগুলা হচ্ছে 0। এখান থেকে আমার বলতে পারে যে বন্দুকের বেগ কত, বন্দুকের ভর কত, এই সূত্র থেকে আসতে পারে। তাহলে অবশ্যই কিন্তু বন্দুকের কি থাকবে, যদি বলা থাকে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তাহলে পশ্চাৎ বেগ হলে আর মাইনাস দেওয়া লাগবে না। কারণ হচ্ছে যদি পশ্চাৎ বেগ না বলা থাকে, যে শুধু বলে যে বন্দুকের বেগ কত, তাহলে ব্যাগের আগে অলওয়েজ মাইনাস হবে। কারণ হচ্ছে বন্দুকটা যখন গুলি ছুড়ে তখন বন্দুকটা কিন্তু পেছনে ধাক্কা দেয়, তাহলে এই ক্ষেত্রে মাইনাস হবে। আর যদি বলা থাকে যে পশ্চাৎ বেগ কত, তাহলে শুধু বি এর মান দিলেই হবে, বি এর মান দিলেই হবে। এ হচ্ছে আমার বন্দুক থেকে গুলি ছুড়া। আবার বলছি যে নৌকার ক্ষেত্রে, নৌকা থেকে যখন একজন লোক নামে তখনও ভরবেগের নিত্যতার সূত্র মেনে চলে। এই যে আকাশে বিমান উড়ে, এটাও ভরবেগের নিত্যতার সূত্র মেনে চলে। আবার হচ্ছে লিফটের ক্ষেত্রে কখন ওজনহীনতা অনুভব করবে, কখন বেশি ওজন অনুভব করবে, কখন কম অনুভব করবে, এসব বললাম। আর হচ্ছে এককগুলা বা মাত্রা সম্পর্কিত যে তথ্য, মাত্রা কীভাবে বের করে এটা আগে বলছিলাম। এই যে ফার্স্ট ক্লাসে একদম কীভাবে মাত্রা বের করে, এই মাত্রা সম্পর্কিত যে কৌণিক ভরবেগের মাত্রা কী বা জড়তার ভ্রামকের মাত্রা কী, এসব আসতে পারে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সো নিউটনিয়ান বলবিদ্যা থেকে যা যা পড়ালাম, হ্যাঁ হয়ে গেছে কভার, যে এর মধ্যে থেকেই আসবে, আর বেশি কিছু আসার মতো নাই নিউটনিয়ান বলবিদ্যা। সো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করবো এখন ডেইলি ক্লাস আপলোড দেওয়ার, যেহেতু যে পরীক্ষাও এসে পড়ছে। সো আসসালামু আলাইকুম।